আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ৮ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শুরু। অভ্যুত্থানে নিহতদের জাতীয় শহীদ ঘোষণা কেন নয়, হাইকোর্টের রুল। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এর কোনো ব্যত্যয় মেনে নেবে না বিএনপি। হুঁশিয়ারি মির্জা ফখরুলের। শীর্ষ নেতাদের নামে মিথ্যাচারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। দেশে চাঁদাবাজি ও দুর্নীতি এখন আরেকটি দল পাহারা দিচ্ছে। পটুয়াখালীতে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম। ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন এবং উচ্চ কক্ষের বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। ডক্টর আলী রিয়াজ। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ ঘোষণার আশা। এবং আজ 14 জুলাই শেখ হাসিনার বিতর্কিত বক্তব্যের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা আন্দোলন রূপ নেয় বিপ্লবে। সূত্রপাত হয় রক্তাক্ত অভ্যুত্থানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এক আসামির অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এদিকে গুমের ঘটনা তদন্তে নারায়ণগঞ্জে 7 খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের দিন 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে গুলি করে হত্যা করে পুলিশ। ওই ঘটনার তদন্ত শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে গত 25 মে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 3 জুলাই উভয় পক্ষের শুনানি শেষ হয়। সোমবার এ মামলায় গ্রেফতার 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান বিচারপতি শফিউল আলম মাহমুদ। এ সময় আসামিদের কাছে অপরাধ সম্পর্কে জানতে চাইলে তা অস্বীকার করে তারা ন্যায় বিচার প্রার্থনা করেন। পরে অভিযোগ গঠন করে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। 8 জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন। অভিযোগটা হচ্ছে 5 আগস্ট 2024 সালে ঢাকা মহানগরীর চানখারপুর এলাকায় মানবতা বিরোধী অপরাধ সংগঠনের মাধ্যমে 6 জন তরুণকে গুলি করে হত্যা করা। আগামী 10 আগস্ট অভিযোগের পরে যে ওপেনিং স্টেটমেন্ট বলে, সেই স্টেটমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে এবং 11 আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় অভিযোগ গঠন হওয়া এটি দ্বিতীয় মামলা। বিচারে সাক্ষ্য প্রমাণ শেষে খালাস পাবেন বলে আশা করছেন আসামি পক্ষ। ন্যায় বিচারের জন্য আমরা ট্রায়াল ফেস করব। আশা করি ভবিষ্যতে আমরা ট্রায়াল ফেসের মাধ্যমে এই আদালত থেকে আমরা খালাস পাব। এদিকে গুমের ঘটনা তদন্তে নারায়ণগঞ্জে 7 খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। গুমের জন্য আনুষ্ঠানিক যে মামলাটা হয়েছে সেই মামলাতে একজন আসামি গ্রেপ্তার আছেন, জিয়াউল হাসান। নারায়ণগঞ্জের 7 মার্ডার কেসে যে কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন, বা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, কমান্ডার রানা এবং আরেকজন মেজর আরিফ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কারণ তারা জিয়াউল হাসানের ব্যাপারে অনেক কথা ওই মামলাতে বলেছেন। জিয়াউল হাসানের বিভিন্ন গুম করার নির্দেশ দেয়া বা বিভিন্ন অপরাধের ব্যাপারে তাদের জানাশোনা আছে। ট্রাইব্যুনাল আজকে অনুমতি দিয়েছেন যে জেলখানার ভেতরে গিয়ে আমাদের তদন্ত সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এদিন রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যার ঘটনায় নিম্ন আদালতে হওয়া মামলার নথি তলবের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। 2 মাসের মধ্যে মামলার তদন্ত শেষ করতে বলেছেন আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। আবু সাইদ ও মীর মুগ্ধ সহ জুলাই অভ্যুত্থানে সারা দেশে যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় শহীদ ও সংস্কার কার্যক্রমে সফলতার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জুলাই অগাস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের তালিকা কেন করা হবে না রুলে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 25শে জানুয়ারি এ বিষয়ে পদক্ষেপ চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান ইমদাদুল হক নামের এক ব্যক্তি। নির্ধারিত সময়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর কোনো ব্যত্যয় মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, জনসমর্থন নেই এমন গণশত্রুরাই নির্বাচন বানচাল করতে চায়। সিনিয়র নেতারা বলেন, বিএনপি ছাড়া এই দেশ কারো হাতে নিরাপদ নয়। এর আগে শীর্ষ নেতাদের নামে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল। বিস্তারিত মাজহুল হক মুহাজিরের রিপোর্টে। পুরান ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডের পর দলের শীর্ষ নেতাদের জড়িয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে পুরোদমে। তারই প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। প্রতিবাদের ভাষা স্লোগানে উঠে আসে তীব্র ক্ষোভ আর প্রতিহতের শপথ। সকলের কণ্ঠে এক সুর, ষড়যন্ত্র হয়নি শেষ, রুখে দিবে বাংলাদেশ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। কয়েকটি দলকে উদ্দেশ্য করে নীতি নির্ধারকরা বলেন, যতই চেষ্টা করা হোক না কেন ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না বিএনপি। আর একটি দল যার কোনো লম্বা লম্বা কথা বলা ছাড়া, সুকৌশল কারচুপি ছাড়া, সুকৌশলের চাঁদা অর্থাৎ হাদিয়া নেওয়া ছাড়া, বলেন হাদিয়া, এই হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। সোহাগ হত্যাকাণ্ডের দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এসব করে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। এই রাষ্ট্রকে আবার সুন্দর করার জন্য, আপনার আমার খাওয়া দাওয়া ভাতের ব্যবস্থা যখন করার জন্য, আমাদের হাজার লক্ষ ছেলে যারা বেকার আছে তাদের চাকরি সংস্থাপনের জন্য যখন তারেক রহমান সাহেব সমস্ত বিজ্ঞ লোকদের সঙ্গে কথা বলছেন, পরিকল্পনা তৈরি করছেন, ঠিক সময় তারা আঘাত করেছে। বন্ধুগণ, পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা, বিভাজনের সৃষ্টি করা, বাংলাদেশকে আবার একটা জায়গায় নিয়ে আসা যেখানে গণতন্ত্র আবার তিরোহিত হবে। বন্ধুগণ, এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা এতে অংশ নেন। দীর্ঘদিন ধরে গোপন তৎপরতায় অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে বের করা হয় মিছিল। নয়াপল্টন থেকে শুরু করে শাহবাগে গিয়ে কর্মসূচি শেষ হয়। মিটফোর্টে সোহাগ হত্যাকাণ্ডের পর থেকেই বিএনপিকে নিয়ে এক ধরনের গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ এই ছাত্র দলের নেতাকর্মীদের। পাশাপাশি দলের সিনিয়র নেতারাও বলছেন, দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলকে নিয়ে যারা গণতন্ত্রের পথকে বিনষ্ট করতে চায়, যারা এই দলকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, তাদের পরিণতি ভালো হবে না। মাজহুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডকে ইস্যু বানিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটিকে ইস্যু করে একটি মহল বিএনপির শীর্ষ নেতাদের চরিত্র হননের দুঃসাহস দেখাচ্ছে। রহস্যজনকভাবে প্রকৃত খুনিদের ধরা হচ্ছে না বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। রিপোর্ট করছেন মইনুল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। মিটফোর্ডে ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ড নিয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা রহস্যজনক ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সরাসরি হত্যায় অংশ নেওয়া ঘাতকদের আড়াল করা হচ্ছে বলেও অভিযোগ তার। নৃশংসতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের এ পর্যন্ত গ্রেপ্তার করা দূরে থাক, আইন প্রয়োগকারী সংস্থা এখনো তাদের নাম পরিচয় পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। 9 জুলাইয়ের ঘটনা 11 জুলাই শুক্রবার জুমার নামাজের পর ইন্টারনেটে ছড়ানো শুরু করা হয়েছিল। পুলিশের যে ইনভেস্টিগেশন, তার রিপোর্টে কিন্তু বলা হচ্ছে
এটা কোনো চাঁদাবাজির ব্যাপার ছিল না, এটা সম্পূর্ণভাবে ব্যবসায়িক ঘটনা থেকে এটা সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকর করার বিষয়ে আমাদের দলীয় অবস্থান সুদৃঢ়। স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, সোহাগ হত্যার ঘটনায় রাজনৈতিক ফায়দা নিতে একটি মহল বিএনপির শীর্ষ নেতাদের নামে অশ্লীল ও কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছে। একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্রহরণের দুঃসাহস প্রদর্শন করছে। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। রাজনৈতিক পরিস্থিতির অবনতির পরিণাম কারো জন্য শুভ হবে না সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, দেশের স্বার্থে জুলাই অভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। এই বিষয় নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত অনিশ্চিত করতে চান, প্রকারান্ত ফ্যাসিবাদ উত্থানের পথ যারা সৃষ্টি করতে চান, তাদেরকে চিহ্নিত করা ও প্রতিহত করার প্রত্যয় একই সাথে আমরা উচ্চারণ করতে চাই। লিখিত বক্তব্যে জানানো হয়, দলীয়ভাবে তদন্ত কমিটি গঠন করে সোহাগ হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দেশবাসীর সামনে তুলে ধরা হবে। থ্যাংক ইউ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। একটি দল দেশে চাঁদাবাজি ও দুর্নীতি পাহারা দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অভ্যুত্থানের পর থেকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি এবং নতুন রাজনৈতিক ব্যবস্থার বন্দোবস্ত প্রতিষ্ঠার অঙ্গীকারও করেন নাহিদ ইসলাম। পটুয়াখালীতে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন ও মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন তরিক ইসলাম। জুলাই পদযাত্রার 14তম দিনে পটুয়াখালীতে পথসভা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। বেলা 12টায় শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে পথযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। পরে পটুয়াখালী পৌর শহরের সার্কিট হাউস চত্বরে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই চেতনার বিরোধীদের সাথে কোনো ঐক্য নয়। শত্রু বাংলাদেশের ভিতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বারবার বাংলাদেশের ভিতরে আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি, যাতে আমাদের ভিতরে অনৈক্য থাকে। প্রিয় পটুয়াখালীবাসী, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া নানা ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে, নানা ধরনের মিথ্যা নিউজ তৈরি করা হচ্ছে। অভ্যুত্থানের নেতৃবৃন্দকে দুর্নীতি পরায়ণ হিসেবে আপনাদের সামনে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। পথসভায় দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। লড়াইয়ে জিততে সবাইকে এক হওয়ারও আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই, বাধা দিলে বাঁধবে নয়, এবং এই লড়াই আমাদের জিততে হবে। সমাবেশ শেষে বরগুনায় যান এনসিপির নেতাকর্মীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংস্কার এবং উচ্চ কক্ষ গঠনের প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। সংবিধানের 65 অনুচ্ছেদ বিলোপ করে প্রত্যেক দলকে অন্তত 25% নারীদের সরাসরি ভোটে নির্বাচনের প্রস্তাব কমিশন দিলে তা প্রত্যাখ্যান করে রাজনৈতিক দলগুলো। এছাড়া উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া নিয়েও একমত হতে পারেনি তারা। কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, এ বিষয়ে আলোচনা করে একটি ঐক্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবিধান সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সাথে আলোচনার 13তম দিনের বিষয়বস্তু ছিল সংরক্ষিত নারী আসন সংস্কার এবং উচ্চ কক্ষ গঠন। এতে সংবিধানের 65 নম্বর অনুচ্ছেদ বাতিল করে প্রত্যেক দলকে অন্তত 25% সরাসরি নারী প্রার্থী দেওয়ার প্রস্তাব করে কমিশন। এর বিরোধিতা করে 50টি আসনের বদলে সংরক্ষিত নারী আসন 100টি করার প্রস্তাব দেয় রাজনৈতিক দলগুলো। তবে কিভাবে তারা নির্বাচিত হবেন, সোমবার এ নিয়ে ঐকমত্যে
পৌঁছাতে পারেনি দলগুলো। আরো 100 কনস্টিটিউয়েন্সি যদি ডিলিমিট করা হয় তাহলে 300+400 করে এখানে বিভিন্ন পদ্ধতির যে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তাব সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেয়া হয়েছে, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে। নারীদের অংশগ্রহণ সেটা নিশ্চিত করতে হবে। পদ্ধতিগত জায়গায় এখনো পর্যন্ত কোনো সমাধানে না আসা গেলেও নীতিগতভাবে আমরা একমত যে সংসদে 100 নারী আসন সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন এবং তারা সংসদে প্রতিনিধিত্ব করবেন। ঐক্য বিলম্ব কমিশনে পরিণত হয়েছে। পরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন নিয়ে কমিশনের সাথে আলোচনা হয় রাজনৈতিক দলগুলোর। উচ্চকক্ষের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছায় দলগুলো। তবে কোনো কোনো দল সরাসরি জনগণের ভোটে উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচনের প্রস্তাব দেয়, আর কোনো কোনো দল নিম্নকক্ষের প্রতিনিধির ভোটে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দেয়। তো পিআর সিস্টেমের যে প্রস্তাবটা আগেও ছিল আজকেও দিয়েছে সেটাই আলোচনা হয়েছে এবং সেখানে 2/3 এবং আজকে নতুন করে আরো 2-1টি দল এই পিআরের পক্ষে, পিআর বাই ভোটার্স, এটার পক্ষে মত দিয়েছে। আমরা খুব স্ট্রংলি এটার পক্ষে মত দিয়েছি এবং কমিশন বলেছে যে মতামতের ভিত্তিতে তারা আগামীকাল এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করবে। কমিশনের সহসভাপতি আশা করছেন শিগগিরই এই দুই বিষয়ে ঐক্যমত্য গঠন সম্ভব হবে। জুলাইয়ে ঘোষিত হবে জাতীয় সনদ। প্রাতিষ্ঠানিকভাবে সাংবিধানিকভাবে সমতার মর্যাদায় নারীকে অভিষিক্ত করবার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার। তারই প্রেক্ষাপটে আমরা আজকে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বিষয়ে আলোচনা করব। কিন্তু আমাদের সকলেই মনে রাখা দরকার এই দিনটির ইতিহাস হচ্ছে এই যে সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী শাসকদেরকে ক্রমাগতভাবে পশ্চাদপসরণ করতে হয়েছে এবং তারই বিনিময়ে আজকে তাদের এই প্রচেষ্টার কারণে আমরা আজকে এখানে আসতে পেরেছি। সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, সিপিবি ও গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল অংশ নেয়। মঙ্গলবার আবারও এই দুই বিষয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা হবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আজ সেই 14ই জুলাই। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের সূত্রপাত হয় 2024 সালের এই দিনে। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা মেধাবী না, যত রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী, তাই না? সাবেক বিতর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই অভ্যুত্থান ঘটে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আওয়ামী লীগের দুঃশাসনের বিপরীতে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার দুঃসাহসিক ভূমিকায় কোটা সংস্কার আন্দোলন বিপ্লবের রূপ নিতে শুরু করে। জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা রিফাত রশিদ ATN বাংলাকে বলেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়ে দেয় হাসিনাকে। আদ্দিন সজীবের বিশেষ রিপোর্ট। প্রকৃতির নিয়ম মেনেই সূর্যাস্ত হলেও সেদিন এর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ শাসন পতনের প্রতিধ্বনি শোনা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায়। কিন্তু কি এমন হয়েছিল যে দেশসেরা বিদ্যাপীঠের হাজার হাজার শিক্ষার্থীর কণ্ঠে ওই একসুর স্বাধীন বাংলাদেশের অন্যতম ঘৃণিত শব্দ রাজাকার রাজাকার। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই বিকেল 4:45 গণভবনে সংবাদ সম্মেলনে সাবেক বিতর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের পর ফুঁসে ওঠে বাংলার ছাত্রছাত্রীরা। গতি পায় কিছুটা ধীর গতিতে চলা কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজাকার তো সম্ভবত বাংলাদেশ বা এই ভূখণ্ডের ইতিহাসে সব থেকে ঘৃণিত শব্দ। ব্যক্তি স্বাতন্ত্রতা, তার যে আত্মসম্মান, এই জিনিসটাতে আসলে শেখ হাসিনা চরমভাবে আঘাত করেছিল। ওই ক্ষোভটা শিক্ষার্থীদের পাবলিক স্পেয়ারের আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই ক্ষোভটা আসলে প্রকাশ হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওই দিন আসলে একটা অভ্যুত্থান হয়ে গিয়েছিল হলগুলোর মাঝে। হলপাড়ার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাতে রাজু ভাস্কর্য এবং উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
যারা রাজাকারদের পক্ষে তোষণ করে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকে। আমাদের রাজনৈতিক বোঝাপড়ার মাঝে ছিল আমরা যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ছাত্রলীগ মুক্ত করতে পারবো তার 15 দিনের মাথায় আমরা শেখ হাসিনাকে ফালা দিতে পারবো। ছাত্রলীগের হুঙ্কার তোয়াক্কা না করে আন্দোলনকে নতুন মাত্রা দেয় নারী শিক্ষার্থীরা। কুয়েত মন্ত্রী হল, ফজিলাতুন্নেসা হল, বেগম রোকেয়া এবং শামসুন নাহার হলের ছাত্রীরা থালাবাসন হাতে লাল কার্ড দেখায় শেখ হাসিনাকে। একটা যে নতুন করে একটা ব্যানার বানাবো করবো, তো ওই টাকাটা ছিল না, তখন লুৎফর ভাইকে যায় বলে যে ভাই টাকা দেন ব্যানার দিব না। তখন এর মাঝে আমাদের বাকের ভাই বলে উঠলো, যদি ভাই আজকে আপনি যদি 500 টাকা দেন তাহলে আমরা হাসিনারে ফালাই দিই। সে তখন হলো গিয়ে 500 টাকার জায়গায় 1000 টাকা বের করে দিছে, বলছে যে যা নিয়ে যায়। কোটা সংস্কার আন্দোলন রূপ নিতে শুরু করে জুলাই বিপ্লবে। ওই রাতেই ঢাকা ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। জাফর ইকবালরা তো বাংলাদেশে সবসময় ফ্যাসিবাদদেরকে লেজিটিমেসি দিয়ে আসছে। হাসিনার বাই ব্লাড হলো ফ্যাসিবাদী হওয়ার চিন্তাতে তার বাবা যখন মারা গেছে বাংলাদেশের মানুষ মিষ্টি বিলাইছে, এরা সবাই আমার ফ্যামিলির শত্রু, আমার সবাই শত্রু। এই মুজিববাদী যে কালচারাল হেজমনি তারা এবং মিডিয়া পাড়া এরাই আসলে শেখ হাসিনাকে যে ফ্যাসিবাদী কাঠামো সেই স্ট্রাকচারটাকে বৈধতা দিয়েছে। একের পর এক ভুলে পতনের ক্ষণ শুরু হয় আওয়ামী লীগের। বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে গণমানুষের মাঝে। 5 আগস্টের গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে শেখ হাসিনা বুঝিয়ে দেন এই দেশ বাংলাদেশ, এই ছাত্র শ্রমিক জনতা। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর 5 আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জুলাই গণ অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে গণভবনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, গণভবন একটা ক্রাইম জোন, এখান থেকেই হত্যা, গুম, খুনের পরিকল্পনা করা হয়। ভবনটিকে এমনভাবে জাদুঘরে রূপান্তরিত করা হবে যাতে শেখ হাসিনার ফ্যাসিবাদের বাস্তব চিত্র ফুটে ওঠে। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, প্রতিটি স্তরে সাজানো হবে আওয়ামী লীগের 16 বছরের ভয়াবহ ফ্যাসিবাদের বাস্তব চিত্র। তারা জানান, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্যই উন্মুক্ত থাকবে জুলাই স্মৃতি জাদুঘর। তবে বেশ কিছু কাজ বাকি থাকায় কিছুটা সময় লাগবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গেল 1 বছরে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও শ্যামলী থেকে 750 ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব 2 এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এ পর্যন্ত 20টি সক্রিয় সন্ত্রাসী গ্রুপকে নিষ্ক্রিয় করেছেন তারা। তবে গ্রেফতার হওয়া অনেক অপরাধী জামিনে বের হয়ে আবারও অপরাধের সাথে জড়িয়ে পড়ছে বলেও জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। 5 আগস্ট পরবর্তী নানা প্রেক্ষাপটে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায় রাজধানীতে। অপরাধ দমনে কঠোর অভিযানের নামে আইন শৃঙ্খলা বাহিনী শুধুমাত্র মোহাম্মদপুর কেন্দ্রিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত 7 শতাধিক অপরাধীকে আইনের আওতায় এনেছে র্যাব। তাদের দাবি, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা গেলেও ছিনতাই বেড়েছে। এলাকা ভিত্তিক ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার। গত 5 আগস্ট পরবর্তী এখন পর্যন্ত 720 জনের অধিক আসামি গ্রেফতার করেছে। মোহাম্মদপুরে এক সময় এই কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য আপনারা দেখেছেন, এই যেভাবে দিনে দুপুরে প্রকাশ্যে যখন কোপায় মানুষকে এই কুপিয়ে নৃশংসভাবে হত্যা চেষ্টা চালায়, এটা মানুষের মধ্যে সমাজে একটা আতঙ্ক জনমনে তৈরি করে। এই অপরাধীদের কোনো ছাড় নেই, দলমত নির্বিশেষে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। গেল 29 জুন আদাবরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দিনে দুপুরে রাজু নামের একজনকে এলোপাতারি কুপিয়ে জখম করে মোহাম্মদ আসাদ ওরফে আয়শা ও তার সহযোগীরা। নতুন করে গড়ে ওঠা এই আয়শা গ্রুপের প্রধান সহ 2 জনকে সাভারের ভাকুরতা থেকে গ্রেফতার করে র্যাব। তবে আসামিরা জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে বলে জানায় র্যাব। অপরাধী যতবার আমাদের সামনে সমাজে ফিরে আসবে, অপরাধ করবে, আমরা ততবার তাকে ধরবো। এই যে টুন্ডাবাবু যে গ্রুপটা করেছিল, টুন্ডাবাবুকে আমি 2 বার ধরেছি। সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে অপরাধ করবে তার বিরুদ্ধে 0 টলারেন্সের কথা জানায় র্যাব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
পাল্টা শুল্ক নিয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাথে ফের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষে দেশে ফিরে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সমঝোতায় পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। গত 8 জুলাই বাংলাদেশি পণ্যে আমদানিতে 35% শুল্ক আরোপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। আমাদের দ্বিতীয় রাউন্ডের আলোচনা শেষ করে এবং আমরা তৃতীয় রাউন্ড আলোচনার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এবং প্রাসঙ্গিক এবং কিছু বিষয়ে আমাদের স্টেক হোল্ডার কনসালটেশন, যেটা আমরা আজকে করলাম বা আরও সামনে করব, এবং আমাদের আন্তঃমন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় রয়ে গিয়েছে, সেগুলোকে আমলে নিয়ে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করে আমরা অতি দ্রুত আবার যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছি এবং আমরা আশা করছি যে আল্লাহর রহমতে আমাদের একটা ভালো আউটকাম যেন এটার জন্য আসে, এটার জন্য আমরা সার্বিকভাবে সকলে একত্রে কাজ করছি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে পুঁজি বাজারে বিদেশি বিনিয়োগ আসছে না বলে মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় ফেরাতে শেয়ার বাজার পুনর্গঠনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত আলোচনা সভায় ডিএসসির চেয়ারম্যান বলেন, পুঁজি বাজারে পুনর্জাগরণ করতে হলে পুনর্গঠন জরুরি। শারফুল আলমের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের পুঁজিবাজার অনেকটাই ছিল লুটেরাদের দখলে। তাদের পছন্দমতো শেয়ারের দাম ওঠানামায় সহায়তা করত খোদ সরকারের নিয়ন্ত্রক সংস্থা। ফলে বিনিয়োগ করে নিঃস্ব হয়েছেন অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী। ইআরএফ আয়োজিত সেমিনারে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সঠিক পরিকল্পনা করে সরকারের হস্তক্ষেপ থামানো গেলে পুঁজিবাজারে এখনো আস্থা ফেরানো সম্ভব। ফ্রন্টিয়ার ফান্ড বলেন, আপনি ইমার্জিং ফান্ড বলেন, লট অফ ইন্টারেস্ট, তারা কিন্তু এখানে ফান্ড নিয়ে আসতে চায়, কিন্তু তারা এইসব দেখে আর কিছু আসতে চায় না। সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, লেনদেন ও সূচক এমন অবস্থায় নেমেছে যে অনেক বিদেশি প্রতিষ্ঠান এখন বিনিয়োগে আগ্রহী হচ্ছে না পুঁজিবাজারে। না সেলফ রেগুলেট করতে পারতেছে, না রেগুলেট করতে পারতেছে। So this is another conflict. So SEC role, self-regulatory role has to be ensured. বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, we will own up the market. We will own the market. কারণ গভর্নমেন্টের ওনারশিপ ছাড়া ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করবে না। অনুষ্ঠানে ডিএসসি চেয়ারম্যান জানান, পুঁজিবাজারে সংস্কারের কাজ চলছে, বাস্তবায়ন হলেই দৃশ্যমান হবে এর সব ফলাফল। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোকে যদি পাবলিকলি অ্যাভেলেবল করা হয় থ্রু স্টক এক্সচেঞ্জ, এখানে অসঙ্গতিগুলো ধরা হয়, তাহলে আমার মনে হয় যে সেখান থেকে একটা ভালো রেজাল্ট আসতে পারে। আমরা চাচ্ছি আগামী 1 বছরের মধ্যে 10 লার্জ ক্যাপ প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার জন্য সেখানে আমরা 2 মাসের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশন আমরা প্রসেস করব, যেটা এই মুহূর্তে আমরা দেখেছি প্রায় 2 বছর লেগে যায়। পুঁজিবাজারের সব কার্যক্রম ডিজিটাল করা হচ্ছে বলেও জানান তিনি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI-তে চালু করা হয়েছে আন্তর্জাতিক মান ও আধুনিক যন্ত্রপাতির ন্যাশনাল হালাল ল্যাবরেটরি ও দেশের একমাত্র হেলমেট টেস্টিং ল্যাবরেটরি। সকালে রাজধানীর তেজগাঁওয়ে BSTI কার্যালয়ে এর উদ্বোধন করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় ল্যাবরেটরি ঘুরে দেখেন তিনি। রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগাতে এই ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন উপদেষ্টা। বাংলাদেশের যে একটা ব্যাপক রপ্তানি সুযোগ আছে এবং আমরা যে রপ্তানিও করি সেই দিক থেকেও আমাদের এই হালাল পণ্য রপ্তানির প্রশ্ন আছে। এটা বাণিজ্যিকভাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাই এই কাজ শুরু করার মধ্যে দিয়ে আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়াতে পারবো এবং আমাদের পণ্য রপ্তানি করতে পারবো। এবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ।
সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা শহরে বেদুইন সুন্নি ও সংখ্যালঘু দ্রুজ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত 30 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী দুই গোষ্ঠীর সংঘাতে 30 জনের মৃত্যুর কথা জানিয়েছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে নিহতের সংখ্যা অন্তত 37 জন। এদিকে সংঘাত বন্ধে সুয়েদার গভর্নর মোস্তফা আল বাকুর সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। এছাড়া দেশটির ধর্মীয় নেতারা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিরিয়ায় সংখ্যালঘু বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত বেড়ে গেছে। বাশার সরকারের পতনের পর একটি ইসলামপন্থী সরকার দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে শক্তিশালী করতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ জানিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপিকে দেয়া বক্তব্যে ট্রাম্প আরও বলেন, তারা ইউক্রেনে আধুনিক সামরিক সরঞ্জাম পাঠাবেন এবং ইউক্রেন তাদের শতভাগ অর্থ দেবে। এ সময় পুতিনের আচরণে তীব্র ক্ষোভ জানিয়ে ট্রাম্প বলেন, পুতিন মুখে ভালো কথা বললেও রাতে আবার বোমা ফেলেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, নতুন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র পাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছেছেন তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অরাজনৈতিক স্লোগান এবং মব সন্ত্রাস সহ বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএম কলেজের মসজিদ গেইটে জড়ো হয়। পরে কলেজ ক্যাম্পাসের সামনে থেকে মিছিল বের হয়ে নগরীর নতুল্লাবাদ বাস স্ট্যান্ড, সিএনবি রোড হয়ে নগরীর চৌমাথা এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সমাবেশে মহানগর ছাত্র দলের নেতারা বক্তব্য রাখেন। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এ সময় উপস্থিত ছিলেন। নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র দল সহ বিভিন্ন সংগঠন। জেলা ছাত্র দলের সভাপতি কামরুল ইসলামের নেতৃত্বে দুপুরে শহরের আলাইপুরের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কানাইখালী জনতা ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে চলমান ষড়যন্ত্র রুখতে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। এর আগে একই ইস্যুতে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন করে জিয়া পরিষদ। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করা ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দানের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে জিয়া পরিষদ জেলা শাখা। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে থেকে এই মানববন্ধন করা হয়। জুলাই নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহীদ ডাক্তার মিলন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক সাইবা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার হাবিনা চৌধুরী সুইট, অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। উদ্বোধনী বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক নাহরিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম। এতে নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানান বক্তারা। চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীকে হত্যা মামলায় স্ত্রী সহ 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ.এম. শফিকুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নিহত জয়নাল আবেদিনের স্ত্রী রিমা আক্তার এবং তার 2 সহযোগী শাহাদাত হোসেন ও আব্দুল কাইয়ুম। মামলার বিবরণে জানা যায় 2021 সালের 10 এপ্রিল সীতাকুণ্ডের বারবকুণ্ড ইউনিয়নের তেলিপাড়া এলাকায় জয়নাল আবেদিন ওরফে কালা মিয়াকে তার ঘরে জবাই করে হত্যা করা হয়। এরপর শরীরের বিভিন্ন অংশ ফেলে দেওয়া হয় পাশের পুকুরে। ঘটনার পরদিন ভোরে পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মহিউদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। এবার থাকছে খেলার খবর। পিএসজিকে 3-0 গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে শিরোপা জিতেছে চেলসি। জোড়া গোল করেছেন কোল পালমার। প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। অন্য গোলটি হুয়াও পেদ্রোর। রিপোর্ট করছেন এস এম আশরাফ।
ম্যাচের শুরু থেকে স্পষ্ট ছিল চেলসি আজ শিরোপা জিততে এসেছে। পিএসজির মিডফিল্ড যখন তাল হারিয়ে খুঁজছিল ছন্দ, তখনই 22 মিনিটে এগিয়ে নেন কোল পালমার। সেই গোলের রেশ না কাটতেই আবারও পিএসজির জাল কেঁপে ওঠে। এরপর একের পর এক আক্রমণ, পালমারের দুর্দান্ত এক ড্রিবলিংয়ে দ্বিতীয় গোলের মুহূর্তে পিএসজির রক্ষণ যেন দাঁড়িয়েছিল ছবির মতো। আর 43 মিনিটে হুয়াও ফেলিক্স নাম লেখান গোল স্কোরারের তালিকায়। পিএসজি সমর্থকরা তখন হতবিহ্বল। অন্যদিকে ওসমান দেম্বেলে কিংবা ফ্যাবিয়ান রুইজ পিএসজির নামী তারকারা ছিলেন একেবারে নিষ্প্রভ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নীল সমুদ্র নেচেছে স্টেডিয়ামে, আর পিএসজি মাথা নিচু করে ফিরেছে ডাগআউটে। চেলসির হাতে উঠল আরেকটি শিরোপা। তারা আবারও প্রমাণ করলো ইউরোপিয়ান অভিজাত ফুটবলে তারা কেবল অতিথি নয়, বরং স্থায়ী আসনই তাদের প্রাপ্য। একটি রাত, একটি শিরোপা এবং একটি বার্তা, চেলসি ফিরে এসেছে, বিশ্ব জানল আজ। এস এম আশরাফ, এটিএন বাংলা। স্পেনের কার্লোস আলকারাজকে 4-6, 6-4, 6-4 ও 6-4 গেমে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডন ওপেনে পুরুষ এককের শিরোপা জিতলেন ইতালির ইয়ানিক সিনার। উইম্বলডনে হ্যাট্রিক হল না আলকারাজের। 6বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে এবারই প্রথম হারলেন এই স্পেনিয়ার্ড। 3 ঘন্টা 4 মিনিটের লড়াই শেষে বিশ্বের 1 নম্বর তারকা সিনার ফরাসি ওপেনার পরাজয়ের বদলাও নিলেন। ফাইনাল ম্যাচ জয়ের পর দুহাত ছড়িয়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন সিনার। তারপর হাতের তালু দিয়ে কোর্টের ঘাস চাপড়ে চলে যান গ্যালারিতে। ক্যারিয়ারে 4র্থ গ্র্যান্ড স্ল্যাম জয়ের পাশাপাশি সিনার আগ্রাসন আর কৌশলী খেলা দিয়ে যেন বুঝিয়ে দেন আলকারাজ হয়তো উইম্বলডনে আর একচ্ছত্র আধিপত্য দেখাতে পারবেন না। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 8 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শুরু। অভ্যুত্থানে নিহতদের জাতীয় শহীদ ঘোষণা কেন নয়, হাইকোর্টের রুল। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে, এর কোনো ব্যত্যয় মেনে নেবে না বিএনপি। হুঁশিয়ারি মির্জা ফখরুলের। শীর্ষ নেতাদের নামে মিথ্যাচারের প্রতিবাদে ছাত্র দলের বিক্ষোভ সমাবেশ। দেশে চাঁদাবাজি ও দুর্নীতি এখন আরেকটি দল পাহারা দিচ্ছে। পটুয়াখালীতে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম। ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন এবং উচ্চ কক্ষের বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। ডক্টর আলী রিয়াজ। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ ঘোষণার আশা। এবং আজ 14 জুলাই শেখ হাসিনার বিতর্কিত বক্তব্যের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা আন্দোলন রূপ নেয় বিপ্লবে। সূত্রপাত হয় রক্তাক্ত অভ্যুত্থানের। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।